আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা পরমাণুর যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সেই টপিকটি নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমে শুরু করি। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমাদের টপিকের নাম হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমরা জানি যে একটি ইলেকট্রনের যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের নাম হচ্ছে প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যে সূত্র সেটি হচ্ছে 2n²। এটা হচ্ছে সূত্র। এখানে n সমান 1 2 3 4 5 এইভাবে। তো n সমান যখন 1 হবে তো তখন আমরা এই শক্তি স্তরের নাম দেব কি? n সমান 2 হলে এই শক্তি স্তরের নাম n, n সমান 3 হলে এই শক্তি স্তরের নাম m, আর n সমান 4 হলে এই শক্তি স্তরের নাম n। তো k l m n। তো স্বাভাবিকভাবে k এর ভ্যালু হচ্ছে 1। 1 হলে আমরা এই শক্তি স্তরে বসিয়ে পাই 2n², অর্থাৎ এখানে n এর ভ্যালু 1, 1² অর্থাৎ 2। তাহলে অর্থাৎ k সমান প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এবার l সমান হচ্ছে 2, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে 2, 2 × 2²। তো দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 8টি ইলেকট্রন, m সমান 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², অর্থাৎ 2 3², 2 × 9 18টি। এবং চতুর্থ শক্তি স্তর n, অর্থাৎ n সমান 4। এই শক্তি স্তরের নাম n। এই n শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। তো আমাদের প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার যে সূত্র সেটা হচ্ছে 2n²। এই 2n² ব্যবহার করে আমরা প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, চতুর্থ শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে আমরা 32টি ইলেকট্রন ধারণ করে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা জানবো যে প্রধান যে শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরের আরো কিছু বিশেষ ভাগ আছে। প্রধান শক্তি স্তরকে ভাঙলে আরো কিছু শক্তি স্তর পাওয়া যায় যেগুলোকে উপশক্তি স্তর বলে। তো এই উপশক্তি স্তর যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাস করতে পারবো না সঠিকভাবে। তো আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হলে অবশ্যই উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। তো n প্রধান শক্তি স্তরের যে সূত্র 2n², এই সূত্র ব্যবহার করে আমরা k l m n, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের যে আমার কয়টা করে ইলেকট্রন বসতে পারে সেই মানগুলো আমরা জানলাম। এরপর আমরা জানবো যে প্রধান শক্তি স্তরের আরো একটু ভাগ আছে, সেটা হচ্ছে উপশক্তি স্তর। তো এই উপশক্তি স্তরের ধারণাটা আমরা ক্লিয়ার হব।
উপশক্তি স্তর, প্রধান শক্তি স্তরের পরে থাকে উপশক্তি স্তর, মানে ইলেকট্রনগুলো উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে। উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে এল দিয়ে প্রকাশ করা হয়, আর প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয় হচ্ছে এন দিয়ে, আর উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় হচ্ছে এল দিয়ে। তো এই যে উপশক্তি স্তর, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে উপশক্তি স্তর কি, এই যে প্রধান যে শক্তি স্তর থাকে, এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘুরে এইভাবে, এই ঘোরার সময় এগুলো উপশক্তি স্তরে ঘুরে। প্রধান শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তর থাকে, সেই প্রধান শক্তি স্তরের ভিতরে যে উপশক্তি স্তর থাকে, সেই উপশক্তি স্তরের ভিতরে ইলেকট্রনগুলো ঘুরে এইভাবে। তো এই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার একটি সূত্র আছে। তো এই যে উপশক্তি স্তর, উপশক্তি স্তর আমরা বোঝাই এটাকে এল দিয়ে, এল দিয়ে। তো এল এর একটা ভ্যালু আছে, এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এই এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। 0, এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো এই 0 থেকে n-1 পর্যন্ত কিভাবে, এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব, n এর ভ্যালু দিয়ে পরীক্ষা করব। উপশক্তি স্তর, তো n এর মান যখন 1 হবে, অর্থাৎ প্রথম যে শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে আমরা উপশক্তি স্তর কয়টি পাবো সেটা বের করার জন্য আমাদেরকে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত। তো প্রথমে 0 পাবো, কারণ 0 থেকে n-1 মানে 0 হবে এবং n-1 হবে, মানে n এর মান তো 1, এবার n-1 এখানে বসালে 1 - 1 = 0, অর্থাৎ এখানে আমরা l এর মান পাচ্ছি 0, l এর মান 0 হচ্ছে, অর্থাৎ তখন উপশক্তি স্তরকে আমরা প্রকাশ করব হচ্ছে, উপশক্তি স্তরকে আমরা প্রকাশ করব SPDF এই চারটি দিয়ে। তো কিভাবে SPDF আসে আমরা সেটা দেখব। তো এই উপশক্তি স্তরের আরেকটা নাম আছে, আমরা যেটা বোর পরমাণু মডেলে পড়েছি, সেটা হচ্ছে অরবিটাল। অরবিটাল, অরবিটাল। তো n সমান যখন 1 হবে, তখন 0 থেকে n-1, অর্থাৎ এই সূত্রে বসালে l এর মান 0 হয়, তখন অরবিটালের সংখ্যা হবে একটি। তখন এটাকে আমরা প্রকাশ করব, যেহেতু 1 প্রথম শক্তি স্তর, আমরা অরবিটাল এবং যে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরকে আমরা প্রথমে প্রধান শক্তি স্তর লিখব, আর তার পাশে উপশক্তি স্তর লিখব। এইভাবে আমরা এটাকে প্রকাশ করি। তো এখানে 1 আছে, 1 দিব, আর যখন 0 হবে তখন আমরা l এর মান 0 মানে আমরা s বসাবো, অর্থাৎ এইটা দেখে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনটি 1 নম্বর
শক্তি স্তরের এই যে এস অর্থাৎ এই জিরো অরবিটালে আছে। তো একইভাবে n সমান যখন 2 হবে তখন l সমান হবে 0 আর 1। কিভাবে? যখন 0 তো আগে থেকে আছে আর 2 কে ভাগ দিলে 0 হবে প্রথমে আমরা n 1 দিয়ে বের করি। 2 1 দিলে 1 হবে। তারপরে তো n এর ভ্যালু 1 হয়ে গেল। 2 1 মানে 1। তারপর আবার যখন 1 থেকে 1 বাদ দেব তখন 0 হবে। এই 0 আর 1 এখানে বসছে। এটা অরবিটালের সংখ্যা হবে 2টি। হবে 2s 2p, কারণ এটা 2 নম্বর শক্তি স্তর। আর s এর s কে আমরা 0 কে আমরা s দিয়ে প্রকাশ করব, আর 1 কে আমরা p দিয়ে প্রকাশ করব। তো এই 2s 2p অরবিটালের সংখ্যা 2টি। তারপরে আমরা যখন n সমান 3 দিব তখন l এর ভ্যালু হবে 0 1 2। একইভাবে আমরা 3 কে প্রথমে 3 1 দেব 2, আবার 2 1 দেব 1, 1 1 অর্থাৎ n 1 দেব 0 0 1 2। এইভাবে আমরা 0 1 2 বের করব। তখন আমরা এটাকে s দিয়ে, এটাকে p দিয়ে, আর d দেব 2 কে আমরা d দিয়ে প্রকাশ করব। এভাবে এখানে অরবিটালের সংখ্যা হবে 3টি। 3s 3p আর 3d। এই যে n সমান 3 আর spd, 3s 3p 3d। আর n সমান যখন 4 হবে তখন হবে l এর ভ্যালু 0 1 2 3। কারণ এই যে প্রথমে 4 থেকে একবার দিলে 3, তারপরে 2, তারপর 1, তারপরে 0। তখন অরবিটালের সংখ্যা হবে 4টি। কিভাবে? 4s 4p 4d 4f। এভাবে যখন 5 6 হবে তখন একইভাবে ভ্যালুটা বের হবে। তো এই হচ্ছে আমাদের অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরের ধারণা। ওই প্রধান শক্তি স্তরের ভ্যালু যখন 1 হবে তখন উপশক্তি স্তর n 1 অর্থাৎ 0 হবে। তখন এই অরবিটালের সংখ্যা হচ্ছে একটি। 0 মানে 0 না, এটা হচ্ছে এটা প্রকাশ করেছে 0 দিয়ে। এটা হচ্ছে মানে 0 মানে এটা শূন্য না, এটা একটি বোঝায়। অর্থাৎ এটাকে s দিয়ে প্রকাশ করে। n সমান যখন 2 হবে তখন 0 আর 1 অর্থাৎ দুইটি s আর p। n সমান যখন 3 হবে তখন l এর ভ্যালু হবে 0 1 2 s p d। আর n সমান যখন 4 হবে তখন 0 1 2 3 অর্থাৎ 4টি 4s 4p 4d 4f। তো এই ছিল হচ্ছে অরবিটালের ধারণা। এরপর আমরা পড়ব উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1। এটা হচ্ছে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো এই যে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা l হয়, তো যদি আমাদেরকে বলে যে 1s অরবিটালে কয়টা ইলেকট্রন ধরবে, 1s অরবিটালে কয়টা ইলেকট্রন ধরবে, তখন আমরা এই সূত্রে ভ্যালুটা বসাবো। প্রথমে 2 দেব, তারপর 2 * s। আমরা জানি যে s p d f। s এর মান 0, p এর মান 1, d এর মান 2 আর f এর মান 3। s p d f। তো এই যে s p d f, তো এখানে s আছে 1s যেটা আমরা বের করলাম, সেই 0 s সমান 0, তাহলে আমরা এখানে l এর ভ্যালু 0 বসাবো +1। তাহলে 2 * 0 + 1
2 × 1 = 2। তো এই 1s অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারবে। একইভাবে আমরা যদি বলি 3d অরবিটালে কয়টা ইলেকট্রন ধারণ করবে, তখন আমরা এখানে d এর মান জানি 2, l d2, l = 2 হবে d এর ক্ষেত্রে, l sp df এর ক্ষেত্রে 0 1 2 3। তো এখানে যেহেতু d আছে, উপশক্তি স্তরে l এর ভ্যালু মানে sp df এর ভ্যালু। তো এখানে d এর মান 2 2 বসাইলাম, বসানোর পরে এখানে আমরা পাবো 4 আর 1 5। তো এখানে আমরা 10 পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা d অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধরে। এর আগে আমরা দেখেছি s অরবিটালে 2টি ইলেকট্রন ধরে। এখন আমরা দেখব p অরবিটালে কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা। p অরবিটালের ক্ষেত্রে p অরবিটালে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, p এর মান 1 1 দিলাম, 2 কে 2 আর 1 3 6। p অরবিটালে 6টি ইলেকট্রন ধারণ ক্ষমতা। এরপর আমরা দেখব f অরবিটাল। f অরবিটাল 4f 4f এ আমরা দেখি কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা 4f অরবিটালে। তো এই যে এখানে f অরবিটালে এখানে f = 3, এই 3 টা আমরা এখানে বসাই, 3 × 2 = 6 আর 1 7 14। তো sp-df s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন বসতে পারে, p অরবিটালে 6টি, p অরবিটালে 10টি আর f অরবিটালে 14টি ইলেকট্রন ধারণ করে। আর sp-df এগুলোর ভ্যালু হচ্ছে 0 1 2 3। তো এই হচ্ছে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর sp-df 0 হলে s, 1 হলে p, 2 হলে 3 আর 3 হলে 2 হলে d আর 3 হলে f বসবে। তো এই ছিল উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আর উপশক্তি স্তরের যে কনসেপ্টটা। তো এবার আমরা একটি ছকের সাহায্যে দেখব এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। তো আমরা এখানে দেখব পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখব যে আমরা ওখানে আগে দেখেছি n = 1 হলে l এর মান বের করার ভ্যালু সূত্রটা হচ্ছে n - 1। তো এখানে 1 হইলে 1 1 বসাই দিলে 0 হয়। তো 0 এর নাম হচ্ছে s, s আর 1 যাচ্ছে অরবিটালের যে প্রতীক সেটা হচ্ছে ওই প্রধান শক্তি স্তরের যে ভ্যালু, আর এই যে চিহ্নটা একসাথে বসাই দিলে 1s, এটা হচ্ছে এই অরবিটালের প্রতীক। আর অরবিটালের সংখ্যা, এই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এই যে 1 বসাই দিলে 0 বসাই দিলে, এখানে যদি আমরা 2 × 2 × 0 + 1 বসাই তাহলে কিন্তু এটা 2 হবে এর ভ্যালুটা। আর ওই শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², ওই n² এর জায়গায় 1 বসাই দিলে 2 হয়। তো আমরা খেয়াল করতে হবে এখানে যে এই যে অরবিটালের যে সংখ্যা, অরবিটালের সংখ্যা হচ্ছে মানে একটা উপশক্তি স্তর একটা প্রধান শক্তি স্তর কয়েকটা উপশক্তি স্তরে ভাগ করা থাকে। তো একটা প্রধান শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন
ধারণ করবে একটা প্রধান শক্তি স্তরে যে কয়টি মানে উপশক্তি স্তর থাকবে প্রধান শক্তি স্তরে, সেই উপশক্তি স্তরগুলোর মোট ইলেকট্রন সংখ্যা আর ওই উপশক্তি স্তরের যে প্রধান শক্তি স্তর তার মোট ইলেকট্রন সংখ্যা সমান হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে 2 বসাইলে n-1 সমান 1, তারপর n-1 সমান 0, 0 আর 1। তো 0 এর নাম হচ্ছে s আর 1 এর নাম হচ্ছে p। তো এই অরবিটালের প্রতীক হবে হচ্ছে 2s 2p। এই যে 2s আর 2p, তো এই 2s আর 2p, তো এই যে অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা এখানে 0 বসাইলে 2 হবে আর এখানে 1 বসাইলে 6 হবে। 2 আর 6 মিলে কিন্তু প্রধান শক্তি স্তর দুইটা অরবিটালে বিভক্ত। 2 নম্বর যে প্রধান শক্তি স্তর সেই দ্বিতীয় শক্তি স্তরটাই 0 আর s আর p এই দুইটা উপশক্তি স্তরে বিভক্ত। এইজন্য এই উপশক্তি স্তর দুইটার মোট ইলেকট্রন সংখ্যা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 1, কারণ এখানে 2 বসাইলে n স্কয়ার সমান 4 আর গুণ 2 সমান 8। 3 তে আমরা 3 এর মান 0 1 2 হবে, n-1 বসালে 0 1 2। তো এই জায়গায় এইভাবে s p d 3s 3p 3d। এবার এই যে অরবিটাল ইলেকট্রন সংখ্যা এখানে 0 বসাইলে 2, 1 বসাইলে 6 আর 2 বসাইলে 8 হবে, 10 হবে। তো এইখানে এই উপশক্তি স্তরগুলোর মোট ইলেকট্রন সংখ্যাই কিন্তু আমাদের মানে ওই শক্তি স্তর প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, কারণ 3 স্কয়ার সমান 9 গুণ 2 18, এই 18। আর 4 নম্বরের বেলায় 0 1 2 3 অর্থাৎ n-1, এখানেও s p d এর। এবার এইটা অরবিটালের প্রতীক আছে 4s 4p। এই যে এই 0টা এই 4 যাচ্ছে 0 এর সাথে, তাহলে 4s। এবার 4 যাচ্ছে 1 এর সাথে 4p, 4 যাচ্ছে 2 এর সাথে 4d, আর 4 যাচ্ছে 3 এর সাথে এই 4m। এই যে এইভাবে। তো এবার এই যে উপশক্তি স্তর এগুলোর ইলেকট্রন সংখ্যা 0 1 2 3, এটার জন্য 2 6 10 14। এইগুলো যোগফলে কিন্তু ওই 4 নম্বর যে প্রধান শক্তি স্তর তার মোট ইলেকট্রন সংখ্যা, কারণ 2 into 4 স্কয়ার অর্থাৎ 2 into 16 অর্থাৎ 32। ওইখানে 32 হবে, কারণ 10 আর 14 হচ্ছে 24 আর 6 30 আর 2 32, অর্থাৎ হ্যাঁ এখানে একটু ভুল ছিল, এটা 32 হবে। তো এই 4 নম্বর যে প্রধান শক্তি স্তর এই শক্তি স্তরের এই মানে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 32। আবার ওই এই যে 4টা উপশক্তি স্তরে বিভক্ত, এই 4টার প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা যোগ করলে কিন্তু 32 হয়। তো এই হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ক্লিয়ার কনসেপ্ট। তো এরপরে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস যে নীতি আছে সেই নীতিগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে শক্তি স্তর উপশক্তি স্তরের সাথে সাথে আরো কিছু শক্তি স্তর উপশক্তি স্তরের সাথে সাথে আমাদেরকে আরো কিছু কনসেপ্ট জানা লাগবে। তো আমরা 3টা নীতি সম্পর্কে জানবো। একটি হচ্ছে আউফবাউ নীতি, আর একটি হচ্ছে পাউলির বর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডসের নীতি। তো এই নীতিগুলো সম্পর্কে আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে বিস্তারিত আলোচনা না থাকলেও এই নীতিগুলো যদি ভালোভাবে জানা হয় তাহলে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা বুঝতে সুবিধা হবে। তো এই 3টা নীতি আমাদের জানতে হবে। 3 রুলস। কি কি? একটা হচ্ছে আউফবাউ নীতি, এই নীতির আরেকটা নাম হচ্ছে বিল্ডিং আপ। অর্থাৎ আউফবাউ নীতির যে সংজ্ঞা সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে সর্বনিম্ন শক্তির যে অরবিটাল সেইখানে প্রবেশ করবে, তারপরে
বেশি শক্তির অরবিটালে প্রবেশ করবে। প্রথমে ইলেকট্রন পরমাণুতে বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে কম শক্তির যে অরবিটাল সেখানে প্রবেশ করবে, তারপরে বেশি শক্তির যে অরবিটাল গুলো আছে সেইখানে প্রবেশ করবে। তো অরবিটাল কিভাবে প্রবেশ করবে তার আগে আমরা একটা কোন কোন অরবিটালে আগে আগে প্রবেশ করবে তার একটা একটা রীতি আছে, সেটা হচ্ছে প্রথমে 1s, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো এইখানে এই যে 1 2 3 4 5 6 7 8, এই 1 2 3 এইগুলো হচ্ছে এই যে 1s, এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর অর্থাৎ n, আর এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর অর্থাৎ l। এইখান থেকে আমরা বুঝতেছি যে এইখানে যদি ইলেকট্রন বসে তাহলে সেটা প্রথম শক্তি স্তরের যে s অরবিটাল সেইখানে বসবে। তো আমাদের এইরকম উপশক্তি স্তর অর্থাৎ এই যে মানে ইলেকট্রন যে মানে প্রথমে কোন অরবিটালে বসবে, এখানে তো সবগুলো অরবিটাল আছে, ইলেকট্রন তো সবগুলো অরবিটালে একসাথে বসবে না। প্রথমে কোন অরবিটালে যাবে, তারপর কোন অরবিটালে যাবে, কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর, এটা বোঝার জন্য আমাদের এইটা বুঝতে হবে। প্রথমে আমরা এই যে 1s অরবিটালে যাবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। আমরা উপর থেকে নিচে নামবো, এই দাগ বরাবর উপর থেকে নিচে নামবো, তাহলে আমরা ক্রমটা সহজে বুঝতে পারবো। আমরা এগুলো পরীক্ষা করে দেখবো যে ক্রমগুলো ঠিক আছে কিনা। 7p আর 8s। তো এই যে আউটবাউ নীতি, এই আউটবাউ নীতিতে বলা হয়েছে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির যে অরবিটাল সেখানে প্রবেশ করবে এবং তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তো আমাদের এখানে অরবিটালের ক্রমটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না যে প্রথমে এটা শক্তি বেশি হলো কেন, একটা শক্তি কম হলো কেন। তো আমরা এই পাশটা মুছে দিয়ে এখানে এই শক্তি বেশি এবং কম, এই বেশি এবং কম এইটা কিভাবে বের করব তার সূত্রটা আমরা বের করি। এই শক্তি বেশি এবং কম এইটা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে n প্লাস l, শক্তিক্রম বের করার যে সূত্র, অরবিটালের শক্তিক্রম n প্লাস l, n হচ্ছে প্রধান শক্তি স্তর, l হচ্ছে উপশক্তি স্তর। তো আমরা দেখি যে আমরা এখানে দেখছি যে 1s থেকে 2s এর শক্তি বেশি কেন হলো। তো 1s এর ক্ষেত্রে 1s মানে কি, এটা হচ্ছে n সমান 1 আর এটা হচ্ছে s, মানে এটা হচ্ছে এর যে উপশক্তি স্তর আছে সেই l। তো n এর মান এখানে 1 বসাই, আর এই যে উপশক্তি স্তর আছে এই l, s এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এটার মান হচ্ছে 1। এবার এখানে n এর মান হচ্ছে 2, এটা 1s এর জন্য আর এটা হচ্ছে 2s এর জন্য, 2 আর s এর ভ্যালু হচ্ছে 0,
0 বসাইলাম 2, তাহলে 1s থেকে 2s যে বড় তা এখানে আমরা এই শক্তিক্রমের মাধ্যমে প্রমাণ করলাম। তো এইভাবে আমরা যেভাবে যেখানেই যাই না কেন সেখানেই দেখব যে এগুলো শক্তি প্রথমে সর্বনিম্ন তারপরে সর্বোচ্চ, এইভাবে ভাগ করা। বিল্ডিং আপ বলা হয়েছে কারণ বিল্ডিং এ আমাদের প্রথমে নিচে থেকে আস্তে আস্তে বিল্ডিং তুলতে তুলতে বিল্ডিংটা আমাদের উপরে ওঠে, এই কারণে এটাকে বিল্ডিং আপ রুলস বলা হয়। তো এবার আমরা এই দুইটা চেক করি 7 আছে 7p ঠিক আছে কিনা। তো 7s এখানে আমরা 7 বসাবো আর s এর জন্য 0 দেব, তো এখানে ভ্যালুটা হবে 7 আর 7p 7 দেব, n এর জন্য 7 বসাবো আর p এর জন্য হচ্ছে 1, তাহলে হবে 8। তাহলে 7s আর 7p এটার জন্য হবে 7 আর 8, অর্থাৎ 7 থেকে 8 বড়, তাই এই 7s আগে বসতে আর 7p পরে বসতে, অর্থাৎ সর্বনিম্ন আগে আসছে তারপরে সর্বোচ্চ আসছে। তো এই হচ্ছে আমাদের আউটবাউ নীতির মূল কনসেপ্ট, যে ইলেকট্রন যখন প্রবেশ করবে অরবিটালে তখন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর ধীরে ধীরে সর্বোচ্চ শক্তির অরবিটালে সে প্রবেশ করবে। তো এই হচ্ছে আউটবাউ নীতি। তো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে গেলে আমাদের আরো একটা নীতি সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তো আগে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি, যেটুকু শিখেছি ততটুকু দিয়ে একটা ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি। আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন একটি, তো আমরা তো জানি প্রথমে 1s তারপর 2s তারপর 2p তারপর 3s তারপর 3d তারপরে হচ্ছে 4s, এইভাবেই তো বসে। তো এইভাবে বসলে আমাদের হাতে আছে একটি ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাসের সময় আমাদেরকে যখন আমরা ইলেকট্রনটা বিন্যস্ত করব তখন এই অরবিটালের মাথার উপরের দিকে, অরবিটালের মাথার উপরের দিকে আমাদের এই ইলেকট্রনটাকে বসাতে হবে। তো এইভাবে আমরা বসালাম 1। তো এই যে 1 একটা s অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন বসতে পারে। তো আমাদের এইখানে একটা ইলেকট্রন বসলো আর একটা ঘর ফাঁকা আছে। তো আমরা দেখি হিলিয়ামের ক্ষেত্রে কি হয়। হিলিয়ামের ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন আর আমাদের সমস্যা হবে না। তো হিলিয়ামের ক্ষেত্রে আমরা এখানে দুইটা ইলেকট্রন বসবে, কারণ s অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন বসতে পারে আর এখানে আছেও দুইটা, তো এর ধারণ ক্ষমতা অনুযায়ী এটা পরিপূর্ণ এবং বাকিগুলো জিরো, এখানে কোনো ইলেকট্রন নেই। তো এর পরে আমরা ইলেকট্রন বিন্যাসের আমরা সোডিয়ামের ইলেকট্রনটা বিন্যস্ত করে দেখব। এখানে সোডিয়ামে 11টা ইলেকট্রন বসে। তো আমরা এই ঘরগুলোতে ইলেকট্রনগুলো পূর্ণ করব, দেখি কোন কোন ঘর পর্যন্ত যায়। তো প্রথমে আমাদের এখানে s অরবিটালে তো দুইটা ইলেকট্রন বসে, আমরা সেই দুইটা ইলেকট্রন বসায় দিলাম। তাহলে আমাদের হাতে থাকছে আর কয়টা? 9টা।
তো এখানে এই ঘর পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করব। প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর, তারপরে সর্বোচ্চ শক্তি স্তর। তারপরে আমরা এস অরবিটালে আরো দুইটা ইলেকট্রন বসাই দিলাম, যেহেতু আমাদের হাতে 9টা ইলেকট্রন আছে। দুইটা ইলেকট্রন বসানোর পরে আমাদের হাতে আছে আর 4টা, তাহলে আমাদের হাতে আছে 7টা ইলেকট্রন। তো যেহেতু পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরতে পারে, তাহলে আমরা এখানে 6টা ইলেকট্রন বসালাম। 6টা ইলেকট্রন বসানোর পর আমাদের হাতে থাকছে আর একটি ইলেকট্রন। তো ইলেকট্রন যেহেতু সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি স্তরে বসে, তারপরে সর্বোচ্চ শক্তি স্তরে যায়, তো একটি ইলেকট্রন এই ঘরে বসে গেল। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা ওই রুলসটা অনুযায়ী 1s 2s 2p 3s 3p এটা মুখস্থ রেখে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে বসাবো, তারপর সর্বোচ্চ শক্তি স্তরে বসাবো, এইভাবে বসাইতে বসাইতে যাব। তো এই ছিল হচ্ছে আমাদের আউটবাউ নীতি। তো এর পরের পর্বে আমরা আউটবাউ নীতি ছাড়াও আর যে দুইটা নীতি আছে, পাউলের বর্জন নীতি এবং হুন্ডসের নীতি, এই দুইটা নীতি সহ ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করার যে একটা সুন্দর প্রসেস, সেইটা আমরা তোমাদেরকে শিখাবো। তো তার জন্য ততক্ষণ আমাদের এই ক্লাসটি করে এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে নাও, যতক্ষণ না পরের পর্বে ক্লাসটি আপলোড হয়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।